হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিজিক্স চর্চালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের লেকচার 2 নিয়ে আলোচনা করব। ইতোপূর্বে আমাদের প্রথম ক্লাসে কাজ পার্টটুকু নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে আমরা কাজের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় শক্তি নিয়ে আলোচনা করব। তো শক্তি কি? বেসিক্যালি হচ্ছে যে কোনো কিছু কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো সংজ্ঞাটা আমি লিখছি। শক্তি হচ্ছে এনার্জি। আচ্ছা, শক্তি কি? কোনো বস্তুর, কোনো ব্যক্তি বা বস্তুর, এখানে ব্যক্তিও ইনক্লুড হতে পারে, কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আচ্ছা, শক্তির সংজ্ঞাটা কী হবে? যে কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। অর্থাৎ একটি বস্তু বা একটি ব্যক্তি তার কতটুকু কাজ করতে পারে সেটা কিন্তু আমরা শক্তির মাধ্যমে মেজারমেন্ট করতে পারি, অথবা কোনো একটা বস্তুর বা ব্যক্তির শক্তি কতটুকু সেটা দ্বারা আমরা তার কাজটা পরিমাপ করতে পারি। অর্থাৎ একটি বস্তু বা ব্যক্তি যখন কাজ করবে তার মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত রয়েছে, কিংবা একটি বস্তু বা ব্যক্তির শক্তি রয়েছে, অর্থাৎ সেই শক্তি বলতে বোঝাচ্ছি যে এখানে তার কাজ করার সামর্থ্য রয়েছে, এই জিনিসটা। তাহলে আমরা এখান থেকে আমরা কি বলতে পারি যে কোনো একটা বস্তু কাজ যেটা, সেটাই কিন্তু তার শক্তি হিসেবে থাকছে। অর্থাৎ কোনো বস্তু বা ব্যক্তির কৃত কাজ সেটাই তার শক্তি পরিবর্তনের সমান বা শক্তির সমান। তাহলে আমরা এখান থেকে কি বলবো? এখান থেকে আমরা বলবো যে কতটুকু তার শক্তি ব্যয়িত হচ্ছে সেটাই তার শক্তির কাজের সমান। অর্থাৎ এখানে বলবো যে ব্যয়িত শক্তি তার কৃত কাজের সমান। কাজটা তখনই হবে যখন সেটার মধ্যে শক্তি থাকবে, আর শক্তি পরিমাপ কিন্তু আমরা কাজের দ্বারাই পরিমাপ করতে পারি। এজন্য আমরা বলবো যে ব্যয়িত শক্তি সমান আমাদের কৃত কাজ হবে। অর্থাৎ এখান থেকে আমাদের সিম্পলি ধারণা রাখতে হবে যে কাজ এবং শক্তি দুটো আলটিমেটলি আমাদের এখানে সেম জিনিসটাই হচ্ছে যে কাজ এবং শক্তি কিন্তু সমান। আমি যতটুকু কাজ এখানে ব্যয় করব ততটুকু শক্তি পাবো, আবার যতটুকু শক্তি পাচ্ছি ততটুকু কাজ করার হারটা আমরা এখানে দেখাতে পারছি। মূলত এই জন্য বলা হয় যে ব্যয়িত শক্তি আর কৃত কাজ এখানে ইকুয়াল হবে। আচ্ছা, এই ছিল কাজের মধ্যে শক্তির মধ্যে আলোচনা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে শক্তির বইতে, তোমরা ক্লাস 9 শ্রেণীর বইতে শক্তির অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, শক্তির অনেক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়েছে। শক্তির অনেকগুলা রূপের মধ্যে অন্যতম বেশ কিছু রূপ হচ্ছে যে আমরা ধরো এখানে লাইট জ্বলছে, এখান থেকে আমরা আলোক শক্তি পাচ্ছি, পাশাপাশি এখানে তাপ শক্তি পাচ্ছি। বাদ্যযন্ত্র থেকে আমরা কি পাচ্ছি? বাদ্যযন্ত্র থেকে আমরা একই সাথে শব্দ শক্তি কিন্তু উৎপন্ন হচ্ছে, শব্দ শক্তি আমরা এখানে পাচ্ছি। তো রাসায়নিক বিক্রিয়া যখন হয় তখন কিন্তু সেখানে রাসায়নিক শক্তির একটা উপদ্রব এখানে হবে। তারপর হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়াসমূহ, যখন নিউক্লিয়াস গঠিত হবে তখন কিন্তু নিউক্লিয়ার রিয়াকশন বা নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে আমাদের কিন্তু সেই শক্তিটা নির্গত হচ্ছে, যেটাকে আমরা বলছি নিউক্লিয়ার শক্তি। অর্থাৎ এই সকল শক্তিসমূহের মধ্যে সবথেকে জেনারেল যে এনার্জিটা সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। অর্থাৎ শক্তির সবথেকে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি, যেটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই যান্ত্রিক শক্তির প্রকারভেদ এবং এগুলোর মধ্যেই যে আলোচনা আজকে সেখানেই থাকবো। তো যান্ত্রিক শক্তি মূলত কি বোঝায়? যে যান্ত্রিক শক্তি হবে মেকানিক্যাল এনার্জি। আমি সংজ্ঞাটা লিখছি। যান্ত্রিক শক্তি ইংরেজিটাও তোমরা জেনে রাখবে, মেকানিক্যাল এনার্জি। আচ্ছা, যান্ত্রিক শক্তির সংজ্ঞাটা কি হবে? যান্ত্রিক শক্তির সংজ্ঞাটা হবে, যান্ত্রিক শক্তির মধ্যে আমাদের দুইটা জিনিস এখানে রয়েছে। একটা হচ্ছে কোনো বস্তুর গতি এবং আরেকটা হচ্ছে তার অবস্থান। অর্থাৎ দুটো টার্ম যান্ত্রিক শক্তির মধ্যে থাকবে, সেটা হচ্ছে একটা হচ্ছে তার গতি আর একটা হচ্ছে তার অবস্থান। অর্থাৎ কোনো একটা বস্তুর গতির কারণে যে শক্তি এবং অবস্থানের কারণে যে শক্তি সেটাই মূলত আমাদের যান্ত্রিক শক্তি। তাহলে সংজ্ঞাটা আমরা লিখে ফেলছি যে কোনো বস্তুর অবস্থান বা গতির জন্য যে শক্তি
লাভ করে তাকে যান্ত্রিক শক্তি বলা হয়। এটাকে আমরা এভাবে বলতে পারি যে কোনো বস্তুর গতির শক্তি এবং তার বিভব শক্তির সমষ্টিকে যান্ত্রিক শক্তি বলা হয়। অর্থাৎ যান্ত্রিক শক্তির মধ্যে আমাদের মেনলি দুইটা জিনিস এখানে থাকবে। যান্ত্রিক শক্তির মধ্যে আমাদের এখানে দুইটা পোর্শন থাকবে, একটা হচ্ছে তার গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। অর্থাৎ যান্ত্রিক শক্তি দুইটা জিনিসের জন্য হয়, একটা হচ্ছে গতির জন্য যেটাকে আমরা গতিশক্তি বলছি, আর একটা হচ্ছে তার অবস্থানের জন্য সেটাকে আমরা বিভব শক্তি বলছি। তাহলে আমরা এ দুটোর ক্লাসিফিকেশন এখন আমরা জানবো। এ দুটোর সংজ্ঞা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যেক বছরই এখান থেকে কোশ্চেন করে, তো এখান থেকে সিকিউ এমসিকিউ বোথ উভয়ের জন্য আমাদের এখানে কিন্তু কাজে লাগবে। তো আমাদের এটা গুরুত্ব সহকারে দেখতে হবে বিষয়টি। আচ্ছা, আমি একটু উপরে মুছে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে গতিশক্তি এটা কি? গতিশক্তি এটাকে ইংরেজিতে নাম বলা হবে কাইনেটিক এনার্জি। এটাকে বলা হবে কাইনেটিক এনার্জি। আচ্ছা, গতিশক্তি কি? আমি আগেই বলেছি সংজ্ঞার মধ্যে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তির মধ্যেই সংজ্ঞাটা নিহিত রয়েছে, যে কোনো বস্তুর গতির জন্য তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় কিংবা কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলা হয়। তাহলে সংজ্ঞাটা লিখব, কোনো বস্তুর গতির জন্য তার মধ্যে যে শক্তি লাভ করে তার মধ্যে যে শক্তি লাভ করে কিংবা সঞ্চিত হয় লাভ করে তাকে গতিশক্তি বলে। গতিশক্তিটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? একে কাইনেটিক এনার্জি অর্থাৎ ই কে দ্বারা সূচিত করা হয়। তো গতিশক্তির সংজ্ঞা কী ছিল? কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলা হয়, একে ইকে দ্বারা সূচিত করা হয়। আচ্ছা, তো গতিশক্তির বোঝার পূর্বে সেটা আমাদের জানতে হবে যে একটি বস্তু যখন চলে বা একটি গাড়ি যখন চলা শুরু করে তখন কিন্তু তার মধ্যে একটা বেগের লাভ করে, বেগ থাকতে হয়। অর্থাৎ বেগ না থাকলে কিন্তু আমাদের কিন্তু সেই ক্ষেত্রে গাড়িটা চলবে না। অর্থাৎ বেগ প্রাপ্তির ফলে একটা ত্বরণ প্রাপ্তি হবে সেই ক্ষেত্রে। তো এখানে যে জিনিসটা বুঝতে হবে যে আমি সংজ্ঞায় বলেছিলাম যে কোনো বস্তুর গতির জন্য তার মধ্যে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলা হয়, একে ইকে দ্বারা সূচিত করা হয়। এটা বোঝার জন্য আমি একটু বোর্ডে চিত্র আঁকাচ্ছি যে সিম্পলি এটা একটা বস্তু, এম ভরের একটি বস্তু এখানে রয়েছে, যাকে আমি বাইরে থেকে এফ বল প্রয়োগ করব। এফ বল প্রয়োগ করার ফলে এটা ইউ ইকুয়াল 0 অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি তার 0, অর্থাৎ এখনও গাড়িটাকে বা বস্তুটাকে আমি এখানে এখনও আগাইনি বা তার গতি পরিবর্তন হয়নি, জাস্ট স্থির অবস্থা রয়েছে, যার কারণে এখানে ইউ ইকুয়াল 0। তো যেহেতু এম ভরের বস্তুটাকে বাইরে থেকে বল প্রয়োগ করেছি, ইউ আদি বেগ থেকে সে এস পথ অতিক্রম করে এই অবস্থানে আসলো এবং এই অবস্থানে আসার দরুন তার বেগটা হলো ভি, শেষ বেগটা হলো ভি। আমি এটা আবার বোঝাচ্ছি, একটি বস্তুর ভর এম কেজি ভরের একটি বস্তু, ইউ আদি বেগ নিয়ে এফ বল প্রয়োগ করা হলো, তারপর এস পথ অতিক্রম করে তার শেষ বেগটা হচ্ছে ভি। এখানে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে এখানে কতটুকু কাজ হয়েছে। আমি আগেই বলেছিলাম যে ব্যয়িত শক্তি সমান হচ্ছে কৃত কাজ। তাহলে আমরা এখানে গতিশক্তিটা এখানে কি হবে? গতিশক্তি এখানে হবে, গতিশক্তি সমান হবে কৃত কাজ। গতিশক্তি হবে কৃত কাজ। আমরা জানি যে কাজ এবং শক্তি কিন্তু আলটিমেটলি প্রায় একই রাশি, সেই জন্য আমাদের বিভব গতিশক্তিটা কৃত কাজের সমান হয়েছে। তাহলে আমাদের এখানে গতিশক্তিটাকে প্রকাশ করা হবে ই কে দ্বারা, কাইনেটিক এনার্জি দ্বারা। আর কৃত কাজ মানে আমরা কি পড়েছিলাম? কাজ মানে পড়েছিলাম যে বল ইন্টু সরণ, অর্থাৎ বল এবং যতটুকু তার সরণ ঘটবে তার গুণফল। তাহলে এখানে কাজ সমান আমরা দিব যে এফ ইন্টু এস, অর্থাৎ বল ইন্টু সরণ। তো এফ সমান আমরা কি জানি? এফ সমান আমরা জানি হচ্ছে এম এ, আর এখানে কি থাকবে? এস থাকবে। এটা হচ্ছে ই কে।
তাহলে এই সমীকরণটাকে আমি 1 নম্বর সমীকরণ দিব। এরপর আমরা একটা সূত্র জেনেছিলাম যখন তোমরা যারা গতিবিদ্যা পড়েছো বা গতি অধ্যায়টা পড়েছো, মোশন চ্যাপ্টারটা পড়েছো, তখন কিন্তু একটা সূত্র জানতে হয়েছে, সেটা হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখান থেকে ভি স্কোয়ার থাকবে, ইউ তো শূন্য আমাদের, কেন শূন্য? কারণ হচ্ছে বস্তুটা এখানে স্থির ছিল, যার কারণে এটা শূন্য হয়ে যাবে, শূন্য স্কোয়ার প্লাস 2as। তো এখান থেকে আমি কি করতে পারি, 2asটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি, তো এটা তো শূন্যই হয়ে যাবে, এখানে থাকবে ভি স্কোয়ার, এখানে asটাকে আমরা নিয়ে আসলাম, থাকবে ভি স্কোয়ার ডিভাইডেড ভাগ 2। এই as এর মানটি আমি এখন 1 নম্বরে বসিয়ে দিব, as এর মানটি আমি এখানে 1 নম্বরে বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের এখানে কি হচ্ছে যে ইকে সমান এম, as এর জায়গায় আমাদের বসাই দিতে হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এটাই কিন্তু সেই আমাদের কাইনেটিক এনার্জির একটা ফর্মুলা এখানে কিন্তু প্রতিপাদন হয়ে গেল, যেটা হাফ এম ভি স্কোয়ারের মাধ্যমে এটা দেখানো হয়েছে। তো এই ছিল গতিশক্তির আলোচনা। এখানে আমরা কি করেছিলাম, এখানে আমরা গতিশক্তির সংজ্ঞা পড়েছি। সংজ্ঞা থেকে আমরা একটা বস্তু স্থির ছিল, তারপরে সেখান থেকে তার ভর এম কেজি ভরের একটা বস্তুকে তার গতিপ্রাপ্ত হওয়ার ফলে এস দূরত্ব অতিক্রম করেছে বা এস পথ অতিক্রম করেছে, সেখান থেকে আমরা গতিশক্তি ইকুয়াল কৃত কাজ এখানে সমান দেখে এই ফর্মুলাটা এখানে প্রমাণ করেছে। তো এখান থেকে যে এমসিকিউটা আসে সেটা হচ্ছে যে একটা এমসিকিউ এখান থেকে পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় এই প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দিবে, বেশিরভাগ সময় দিয়ে দেয়। সেটা হচ্ছে যে আমরা সূত্র পড়েছিলাম যে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের বর্তমান পাঠ্যসূচিতে বা বর্তমান পাঠ্যপুস্তকে কিন্তু ইকের জায়গায় কখনো কখনো টি দ্বারাও প্রকাশ করা হয়েছে। আমি ঠিক জানি না এটা টি দ্বারা কেন প্রকাশ করেছে, বাট ইকে দিয়ে প্রকাশ করাটাই আমার মনে হয় যে শ্রেয়। অর্থাৎ কাইনেটিক এনার্জি, টিটাকে একটা প্রতীক হিসেবে ধরেছে, গতিশক্তি এটা জাস্ট সিম্পলি ধরেছে। তো আমার মনে হয় যে তুমি ইকে দিয়ে করাটাই বেটার। ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তোমার যেটা খুশি তুমি সেটা দিয়েই করতে পারো। ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, আমি ইকে দিয়েই সূত্রটা করছি। এখানে দেখা যায় যে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ারের মধ্যে দুইটা পোর্শন এখানে রয়েছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে ভি। তো অর্থাৎ ভর এবং এখানে কি রয়েছে, এখানে বেগ রয়েছে। তো গতিশক্তিটা মূলত কার উপর নির্ভর করে? গতিশক্তিটা এখানে দুটো রাশি রয়েছে, একটা হচ্ছে ম্যাস মানে ভর আর একটা হচ্ছে ভেলোসিটি মানে বেগ। এখানে কিন্তু দুটো রাশির উপরে নির্ভর করছে। কিন্তু একটা বিষয় বলতে হবে যে এখানে বস্তুর ভর যত বেশি হবে তার গতিশক্তিটাও তত বেশি হবে, আবার বেগ যত বেশি হবে গতিশক্তিটা কিন্তু তারও বেশি হবে, অর্থাৎ তার দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ গতিশক্তি যা বেগ যা থাকবে তার কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইকে সমানুপাতিক ভি স্কোয়ার, আর এখান থেকে বলতে পারতাম যে ইকে সমানুপাতিক এম, অর্থাৎ ইকেটা ভরের সমানুপাতিক আর ইকে এই গতিশক্তিটা বেগের বর্গের সমানুপাতিক। এটা এখানে কিন্তু বেগের সমানুপাতিক না, বেগের বর্গের সমানুপাতিক। তো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ইকে সমান ভি স্কোয়ার। এই বিষয়টা দিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে কোনো বস্তুর বেগ 3 গুণ করা হলে গতিশক্তি কত? যদি বলা হয় যে কোনো বস্তুর বেগটা 3 গুণ করলে গতিশক্তি কত হবে, তাহলে কীভাবে দিবে? তো আমরা জানি যে ইকে সমান ভি স্কোয়ার, তো ইকে সমান আমাদের কি ভি স্কোয়ার। তো এখান থেকে আমাদের কি করতে হবে, গতিশক্তিটা কত হবে এটা বের করতে বলছে। তাহলে বেগ কত গুণ করা হয়েছে, বেগ কিন্তু এখানে আমাদের 3 গুণ করা হয়েছে, তাহলে এখানে সিম্পলি তুমি 3 স্কোয়ার দিয়ে 9 করে দিবে, এটা একটা অ্যান্সার। এখানে যদি 2 বলতো তাহলে দ্বিগুণ বললে 4 হয়ে যেত, 6 গুণ বললে 36 হয়ে যেত, এরকম। তো রিভার্সলি আরেকটা কোশ্চেন এখান থেকে দেয়, যে সেটা হচ্ছে যে আমি এখানে রাখলাম যে কোনো বস্তুর গতিশক্তি 81 হলে বস্তুটির বেগ কত? এখানে কি বলেছে, কোনো বস্তুর গতিশক্তি 81 হলে বা 81 গুণ হলে বস্তুটির বেগ কত? তো আমরা কি জানি যে ইকে এটা কিন্তু ভি স্কোয়ার এটা হবে। তো এখানে আমরা সমানুপাতিক উঠাই দিয়ে এখানে সমান দিয়ে আমরা চিন্তা করব যে ভি স্কোয়ার সমান ইকে
গতিশক্তি কত গুণ বলেছে? 81 গুণ। তাহলে আমরা ভি স্কোয়ার সমান 81 এখানে দিলাম। তারপরে এখান থেকে কিন্তু আমাদের বর্গমূল করলেই অ্যান্সারটা চলে আসবে, ভি ইকুয়াল √81 অর্থাৎ 9। তাহলে ভি সমান কত গুণ হয়ে যাবে? 9 গুণ হয়ে যাবে। এখানে বেগ হয়ে যাবে 9 গুণ। তো প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন এই দুটোর মধ্যেই প্রশ্ন দেয়, শুধুমাত্র মানটা চেঞ্জ করে এখানে 81-র পরিবর্তে 121 হতে পারতো, 525 হতে পারতো, অর্থাৎ বর্গমূল করলে যা আসবে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত বেগটি। আচ্ছা, আমি একটু মিশিয়ে দিচ্ছি, এরপরে টপিকে যাব। সেটা হচ্ছে যে যান্ত্রিক শক্তির মধ্যে আমাদের দুটো পার্ট ছিল। একটা হচ্ছে গতির কারণে, যেটাকে আমরা গতিশক্তি বললাম, আর একটা হচ্ছে অবস্থানের কারণে, যেটাকে আমরা বলবো হচ্ছে বিভব শক্তি। তো বিভব শক্তি এটা আমরা নিয়ে একটু আলোচনা করব এখন। বিভব এটাকে বলা হবে পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, বিভব শক্তিটা কি? বিভব শক্তিটা সংজ্ঞা দুভাবে দেওয়া যায়। একটা হচ্ছে যে কোনো বস্তুর অবস্থানের জন্য তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয়, বা কোনো বস্তুর অবস্থানের কারণে তার মধ্যে যে শক্তি লাভ করে তাকে বিভব শক্তি বলা হয়। আবার এটাকে একটু সিম্পলিফাই করে একটু স্মার্ট ওয়েতে সংজ্ঞাটাও দেওয়া যায়। আমি তৃতীয় সংজ্ঞাটাই বা স্মার্ট ওয়েতে সংজ্ঞাটাই দিচ্ছি, যে স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে একটি বস্তুকে অন্য অবস্থায় আনলে তার মধ্যে যে শক্তি লাভ করে বা তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি বলা হয়। আই রিপিট, স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করলে তার মধ্যে যে শক্তি লাভ করে তাকেই বিভব শক্তি বলা হয়। তাহলে আমি এই সংজ্ঞাটা লিখছি। স্বাভাবিক অবস্থা হতে অন্য অবস্থায় কোনো বস্তুকে আনলে, স্বাভাবিক অবস্থা হতে অন্য অবস্থায় কোনো বস্তুকে আনলে তার মধ্যে যে শক্তি লাভ করে তাকে বিভব শক্তি বলে। বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিভব শক্তিকে আমরা কিন্তু পটেনশিয়াল এনার্জি অর্থাৎ ইপি দ্বারা সূচিত করা হয়। একে ইপি অর্থাৎ পটেনশিয়াল এনার্জি ইপি দ্বারা সূচিত করা হয়। আচ্ছা, অর্থাৎ স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় বস্তুটিকে আনলে তার মধ্যে যে শক্তি লাভ করে তাকে বিভব শক্তি বলা হয়, যেটাকে ইপি দ্বারা সূচিত করা হয়। স্বাভাবিক অবস্থা বলতে এখানে কি বোঝাচ্ছে? ধরো আমার হাতে একটা স্প্রিং, মনে করো এটা স্প্রিং সাপোজ। তো এই স্প্রিংটা স্বাভাবিক অবস্থা হচ্ছে এইটা। এই স্প্রিংটাকে আমি যখন টান দিব তখন কিন্তু এই অবস্থা থেকে এই অবস্থায় সে চলে আসছে, অর্থাৎ তার আদি অবস্থান ছিল এই জায়গাতে, পরিবর্তিত অবস্থান হয়েছে এই জায়গাতে। তাহলে এই যে একটা সরণ হলো, সেই সরণটা কিন্তু একটা বল প্রয়োগের ফলে হয়েছে, অর্থাৎ এখানে একটা বাইরে থেকে এক্সটার্নাল একটা ফোর্স দিতে হয়েছে, যার কারণে কিন্তু তার এখানে বেগ প্রাপ্তির ফলে একটা সরণ সেখানে সংঘটিত হয়েছে। অর্থাৎ স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় চলে গিয়েছে, তখন তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে বা একটা কাজ হয়েছে, সেই শক্তিটাকে আমরা বলছি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। তো আমি যদি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি বাস্তবিকভাবে, সেটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা বাসার নিচতলা, তোমার বাসার নিচতলা। তুমি এইখান থেকে একটা বস্তুকে দ্বিতীয় তলায় উঠাবে, এটা হচ্ছে তোমার ধরো দ্বিতীয় তলা, সেকেন্ড ফ্লোর। এই সেকেন্ড ফ্লোরে যখন তুমি একটা বস্তুকে উঠাবে, এই বস্তুটাকে তুমি গ্রাউন্ড ফ্লোর থেকে তুমি সেকেন্ড ফ্লোরে যখন উঠাবে, তখন এই বস্তুটা এখানে নিশ্চয়ই উঠাবে। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে উচ্চতা বা হাইট, সেটা হচ্ছে এইচ পরিমাণ। হাইটটা হচ্ছে এখানে এইচ পরিমাণ। তাহলে এই বস্তুটাকে তো আমি এমনি উঠাতে পারবো না, অবশ্যই এখানে একটা কাজ সংগঠিত করতে হবে বা একটা শক্তি দিতে হবে, একটা কাজ এখানে করতে হবে। তো এখানে যতটুকু কাজ হবে সেই কাজটাকে আমি ধরছি ডাব্লিউ। এখানে আমি সেই কাজটাকে ধরছি ডাব্লিউ। আচ্ছা, ডাব্লিউ যদি আমি ধরে থাকি, তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি, যে বল ইন্টু সরণ, অর্থাৎ কতটুকু পথ অতিক্রম করেছে
এবং কতটুকু বল এখানে প্রয়োজন পড়েছে। আমি ধরলাম যে এখানে এফ পরিমাণ বল লেগেছে এবং তার উচ্চতা বা হাইট বা সরণ, অর্থাৎ আমি কোন জায়গা থেকে নিব, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি বস্তুটাকে কিন্তু উঠাবো, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে আমি সেকেন্ড ফ্লোরে বস্তুটাকে উঠাবো, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত উচ্চতা আমার কত, এইচ পরিমাণ, হাইটটা কত, এইচ পরিমাণ। সুতরাং এখানে আমি এইচ দিব। এখন বলতে পারো যে ডাব্লিউ ইকুয়াল, আমরা জানি যে এফ এস। এফ এস বলতে আসলে কি বোঝায়? এস বলতে আসলে বোঝায় ডিসপ্লেসমেন্ট, তার কতটুকু পথ অতিক্রম করেছে, কতটুকু তার সরণ ঘটেছে। এখানে পথ বলতে আমি এইচ ধরেছি, আমি চাইলে এসও ধরতে পারতাম, কিন্তু হাইট তো, এই জন্য আমি এইচ দ্বারাই প্রকাশ করেছি। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল আমাদের কি হবে, ডাব্লিউ সমান আমরা এফ সমান আমরা কি জানি, এফ সমান আমরা জানি হচ্ছে এম জি, অর্থাৎ ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এম ইন্টু জি, আর এখানে থাকবে হচ্ছে এইচ। তো এই যে সূত্রটা কাজ, আমরা জানি কাজ মানে কি, কাজ মানেই তো শক্তি, কাজ মানেই শক্তি। এখানে কোন শক্তি হিসেবে থাকবে, এখানে কিন্তু পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি হিসেবেই থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ডাব্লিউ ইকুয়াল, আমরা বলতে পারি যে ইপি সমান, এই কাজের পরিবর্তে আমি ইপি দ্বারা প্রকাশ করলাম, ইপি সমান এম জি এইচ। এটা হচ্ছে বিভব শক্তির একটা ফর্মুলা, যেখানে বিভব শক্তির মধ্যে কি থাকবে, এখানে ভর থাকবে, অভিকর্ষজ ত্বরণ থাকবে এবং একটা উচ্চতা থাকবে। বলে রাখা বাহুল্য যে বিভব শক্তি কার উপর নির্ভর করে, বিভব শক্তিটা কিন্তু মূলত আমাদের এখানে বিভব শক্তিটা এম এর উপরও নির্ভর করতেছে, বিভব শক্তিটা আবার হাইটের উপরও নির্ভর করতেছে, জি এর উপর নির্ভর করছে না, কারণ জিটা তো আমাদের আলটিমেটলি এখানে ফিক্সড থাকতেছে। এক অর্থে বলা যায় ভরটাও এখানে ফিক্সড থাকতেছে, অর্থাৎ আমি যখন একটা বস্তুকে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠাবো তখন কিন্তু ভরের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ তুমি কলমটার কথাই চিন্তা করো, কলমটাকে আমি এই অবস্থান থেকে এই অবস্থানে উঠাবো, অর্থাৎ কলমটাকে আমি ধরলাম 1 মিটার উপরে উঠাইছি, তো কলমটার ভর কিন্তু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কতটুকু, কি চেঞ্জ হচ্ছে, হাইট বা তার কতটুকু উচ্চতা। অর্থাৎ এখানে বিভব শক্তিটা মেইনলি উচ্চতার উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করছে, যে কলমটার ভর যত বেশি হবে তার বিভব শক্তি বা ইপিটাও তত বেশি হবে, আর হাইট যত বেশি হবে, উচ্চতা যত বেশি হবে তত বিভব শক্তিটাও কিন্তু ততটাই বেশি হবে। তো এখান থেকে একটা এই জায়গা থেকে মূলত কোশ্চেনটা হয় যে বিভব শক্তি নিচের কোন বস্তুর উপর বা কোন বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে হাইট, অর্থাৎ উচ্চতার উপর নির্ভর করছে। আচ্ছা, এই ছিল বিভব শক্তির এখানে আলোচনা। এরপর আমাদের কি রয়েছে, এরপর তোমাদের মূল বইতে যে শক্তির বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে শক্তির সংরক্ষণশীলতা নীতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো শক্তির সংরক্ষণশীলতা নীতিটা মূলত কি, আমি একটু মুখে বলার চেষ্টা করছি। শক্তির সংরক্ষণশীলতা, আচ্ছা, শক্তি হচ্ছে যে কোনো বস্তুর কাজ করার, কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার সামর্থ্য, সেটা হচ্ছে শক্তি। শক্তির সংরক্ষণশীলতা হচ্ছে যে শক্তির কখনো সৃষ্টি কিংবা ধ্বংস হয় না, এটাকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। অর্থাৎ আমরা তাপ শক্তি থেকে আমরা যখন বিদ্যুৎ শক্তি থেকে আমরা যখন চৌম্বক শক্তি, তো এইভাবে যখন আমরা শক্তির রূপান্তর হয়, তো এই রূপান্তরগুলাই হচ্ছে শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর মেইনলি কিন্তু আমাদের 9 রকমের হয়ে থাকে, অর্থাৎ শক্তির রূপান্তর এখানে 9টি। তো এই রূপান্তরগুলোর মধ্যে আমি রিডিং নিয়ে এখানে আলোচনা করছি না, তোমরা একটু পড়ে নেবে। আর যদি কখনো কোনো লাইন বা কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা বলে দিবে। তো আমি মেইন পার্টটুকু নিয়ে আলোচনা এখানে করছি, যে এখানে আরেকটা বিষয় এখানে রয়েছে যে ই ইকুয়াল এম সি স্কোয়ার। এটা হচ্ছে আপেক্ষিক তথ্য, আলবার্ট আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি, এখান থেকে এসেছে আপেক্ষিক তত্ত্ব, যেখানে সূত্রটা ছিল যে এনার্জি সমান এম ইন্টু সি স্কোয়ার। এখানে যদি কোনো একটা বস্তুর ভর দেওয়া থাকতো এবং সি এর মানটা হচ্ছে সি ফর কি, আলোর বেগ, এটা হচ্ছে আলোর বেগ, আলোর বেগ, যেটার মান রয়েছে 2.99 ইন্টু 10 পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এটাকে আমরা 3 ইন্টু 10 পাওয়ার 8ও বলতে পারি। 2.99 যে কথা, 3 ইন্টু 10 পাওয়ার 8ও সেম কথা, মিটার পার সেকেন্ড। অর্থাৎ আলোর বেগের মান 3 ইন্টু 10 পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। 1 কেজি, ধরো এখানে 1 কেজি বা 2 কেজি যে কোনো বস্তুর ভর যদি দেওয়া থাকে এবং সেই ক্ষেত্রে আলোর বেগ তোমার যদি জানা থাকে, তাহলে কিন্তু অবভিয়াসলি তুমি ই এর মানটা বা কতটুকু শক্তি এখান থেকে নির্গত হচ্ছে সেটার মানটা কিন্তু তুমি বের করতে পারবে। আর এখানে আরেকটা ক্যালকুলেশন এখানে রয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের যখন নিউক্লিয়ার বিক্রিয়া হয়, তখন নিউক্লিয়ার বিক্রিয়ায় কিন্তু প্রায় আমাদের 200 মেগা ইলেকট্রন ভোল্ট সেখানে শক্তি কিন্তু নির্গত হয়, যেখানে হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তো নিউক্লিয়ার বিক্রিয়া থেকে প্রাপ্ত যে
শক্তিটা সেটা হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এটাকে এখানে আমরা একটু পরিবর্তন যদি করি তাহলে এটা হবে 200, আর মেগা মেগা মানে হচ্ছে 10⁻6, আর ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19। এটা দ্বারা আমাদের গুণ করলে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা। এটা খুব প্রবাবলি 3.2 ইন্টু 10⁻−11 এত কিন্তু আমাদের শক্তি হিসেবে, এত জুল শক্তি হিসেবে কিন্তু আমাদের নির্গত হচ্ছে। কোথায়? যখন আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা যখন পারমাণবিক বিদ্যুৎ কারখানায় আমাদের কিন্তু প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট বিদ্যুৎ শক্তি এখানে কিন্তু নির্গত হয়। সেই শক্তির পরিমাণটা আমাদের কতটুকু হবে? 3.2 ইন্টু 10⁻−11 জুল। আচ্ছা, তো শক্তি নিয়ে যেহেতু আলোচনা করছি, শক্তি বেসিক্যালি কি থাকে, শক্তির দিক কী রকম হতে পারে? শক্তির কোনো দিক নেই, শক্তির শুধুমাত্র মান রয়েছে। আর ফিজিক্সে যেখানে শুধুমাত্র মান রয়েছে, দিকের প্রয়োজন পড়বে না, সেটা হচ্ছে অতিক রাশি, কিংবা সেটাকে আমরা বলতে পারি স্কেলার রাশি। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এখান থেকে হয়, সেটা হচ্ছে যে শক্তি মূলত কী রাশি? শক্তি মূলত স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। শক্তির কোনো এখানে দিক নেই। শক্তির এককটা কি হতে পারে? শক্তির একক হবে, যেহেতু কাজ এবং শক্তি দুটোই কিন্তু আমাদের আলটিমেটলি একই অর্থে প্রকাশ করছি, তাহলে ব্যয়িত শক্তি যদি কৃত কাজ হয়ে থাকে তাহলে কাজের একক ছিল জুল, তাহলে শক্তির এককটা হবে জুল। তো শক্তির মাত্রাটা কি? শক্তির মাত্রাটা আমাদের একটু জানতে হবে। শক্তির মাত্রাটা যদি জানতে হয় তাহলে আমাদের একটু লিখতেই হবে এখানে। আমরা শক্তি সমান কি পড়েছিলাম, যে ধরো ইকে এটা একটা শক্তি, ইকে সমান সূত্র পড়েছিলাম 12 mv²। তো এখানে হাফ নিয়ে কোনো কথা হবে না, শুধু এখানে দুইটা রাশি এখানে রয়েছে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে তার ভেলোসিটি বা বেগ। ভরের একক, ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে সিম্পলি m, আর বেগের মাত্রা হচ্ছে L/T ইনভার্স 1। তো এটার উপরে আবার স্কোয়ার, কারণ v² এখানে রয়েছে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এমন হবে ml² আর t-1 ইন্টু 2 অর্থাৎ -2। তাহলে আমাদের শক্তির মাত্রাটা হবে ml² t ইনভার্স 2। এটা কিন্তু শক্তির মাত্রা অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো আমরা আরেকভাবেও দেখাতে পারি চাইলে, যে EP ইকুয়াল mgh। আচ্ছা, তো আমরা এখান থেকে কি করতে পারি? এটা হচ্ছে ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে m। এটা তো অভিকর্ষ ত্বরণ, ওয়ান কাইন্ড অফ একটা কিন্তু অ্যাক্সিলারেশন। তো ত্বরণের এককটা কী হবে? ত্বরণের একক হবে L/T ইনভার্স 2। আর যেহেতু হাইট, এটা একটা লেন্থ বোঝাচ্ছে বা কতটুকু তার দৈর্ঘ্য এটা বোঝাচ্ছে, তাহলে দৈর্ঘ্যের এক মাত্রা হবে L। এখানে ক্যালকুলেশন করলে হবে m, দুটো L² আর এখানে থাকবে T ইনভার্স 2। অবশ্যই থার্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করতে হবে মাত্রা লেখার সময়। তো এই ছিল শক্তির আলোচনা, যেখানে আমরা শক্তির কাকে বলে, শক্তির সংজ্ঞা, শক্তির রূপ, শক্তির সবথেকে সাধারণ রূপ যান্ত্রিক শক্তি, তার মধ্যে বিভব শক্তি এবং গতিশক্তি নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে আমরা এখানে ছোট্ট দুটো ম্যাথ করেছি, যেগুলো এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং এখানে নিউক্লিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বা নিউক্লিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কতটুকু শক্তি নির্গত হয়, যেটা আমরা আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বা রিলেটিভিটি থিওরি থেকে আমরা এটা কিন্তু নিয়ে এসেছি। এবং সবশেষে আমরা শক্তির মাত্রাটা এখানে দেখলাম। তো সার্বিকভাবে শক্তি নিয়ে এই ছিল আলোচনা। তো আশা করি তোমরা আমার লেকচারটি বুঝতে পেরেছো। তোমরা যারা নতুন দেখতেছো আমার ভিডিওটি, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ফিজিক্স চর্চালয় ফেসবুক পেজ, এখানে বিভিন্ন বিষয়ের উপর লেকচার প্রদান করা হয়, বিভিন্ন তথ্য নিয়ে এখানে তথ্য আপলোড করা হয়। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো লেকচারে। আমরা মেনলি হচ্ছে 3টা পার্টে এই অধ্যায়টাকে ভাগ করেছি, যেটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। আজকে আমাদের 2টো লেকচার সম্পন্ন হয়েছে। আরেক পার্টে আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তীতে আমাদের সিকিউ সলভ করা হবে। তো এই ধারাবাহিকতায় তোমরা আমার পাশে থাকবে। তোমরা সকলেই আমার জন্য দোয়া রাখবে। তোমাদের জন্য শুভকামনা জানি। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।